আসসালামু আলাইকুম প্রিয় আইন শিক্ষার্থী ভাই বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সিআরপিসির এই 2 নম্বর সেক্টরটা, যেটা 6 থেকে 16। এখানে 6 নম্বর ধারাটা ফৌজদারি কার্যবিধি 6 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ সেক্টরটা বিষয়। এখানে যে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ, এই ধারা এখানে বলা হয়েছে, মূল বইতে আপনারা দেখতে পারবেন অধস্থন ফৌজদারি আদালত 2 শ্রেণীর, একটা হলো দায়রা আদালত আর একটা হলো ম্যাজিস্ট্রেট আদালত। এখন এই ম্যাজিস্ট্রেট আদালত আবার 2 প্রকার, একটা হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট, একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই নির্বাহী বিচারিক ম্যাজিস্ট্রেট যেটা, এটা আবার 4 প্রকার। এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী, ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। আবার এই নির্বাহী ম্যাজিস্ট্রেট এটাও আবার 3 প্রকার, জেলা ম্যাজিস্ট্রেট যেটা ডিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এখন কথা হলো একটা বিষয় আমরা লক্ষ্য করি যে এইখানে অনেকগুলো শ্রেণী আমরা পাচ্ছি, যে এই আদালতের শ্রেণী বিভাগ, কিন্তু এই 6 ধারার মূল কথা হলো যে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগটা মাত্র 2টা, একটা হচ্ছে দায়রা, একটা হলো ম্যাজিস্ট্রেট। এখানে আরেকটা বিষয় খেয়াল করি, অধস্থন ফৌজদারি আদালত, তার মানে জেলা পর্যায়ে যে আদালতগুলো আছে। এখন আমরা একটা বিষয় লক্ষ্য করি যে সিআরপিসিতে বিচারিক পদ্ধতি যেটা আছে, সেখানে আমরা 2টা বিচারিক পদ্ধতি পাবো, একটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের বিচারিক পদ্ধতি আর একটা হচ্ছে দায়রা আদালতের বিচারিক পদ্ধতি। অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট হোক, মেট্রোপলিটন হোক বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোক, ম্যাজিস্ট্রেট আদালত যেগুলো আছে তার এই পদ্ধতিতে এখানে বিচার করবে, আর দায়রা আদালত যেগুলো আছে সেই বিষয়টা এই পদ্ধতিতে এখানে বিচার করবে। অর্থাৎ এইখানে সিআরপিসির 241 থেকে 249 ম্যাজিস্ট্রেট, আর দায়রা হলো 262 ক থেকে ঠ। আমরা এখানে এই বিষয়টা এখানে যুক্ত করলাম এই কারণে যে শুধু আমরা এখান থেকে একটু চোখ বুলায় রাখবো, আর বিস্তারিত আমরা যখন এখানে যাব সেই বিষয় এখানেই ক্লাস করব। তার মধ্যে একটু বলে রাখি, ম্যাজিস্ট্রেটের যে বিচার পদ্ধতি, সেখানে এই শব্দগুলো আমরা প্রাথমিকভাবে যারা এই আইনটা শুরু করছেন তারা একটু মুখস্থ করে ফেলবেন এই কয়েকটা বিষয়। এভাবে মুখস্থ করবেন যে 241-এর কত অব্যাহতি, 242 অভিযোগ গঠন, 43 দোষ স্বীকারে দণ্ড, 244 বাদী বিবাদীর সাক্ষ্য যুক্তিতর্ক সবই এখানে, 245 খালাস বা শাস্তি আছে। এরপর হচ্ছে 247 ফরিয়াদির অনুপস্থিতিতে কি অবস্থা হবে, এখানে খারিজ হবে। এরপরে 248 নালিশ প্রত্যাহার বা আপোষ মীমাংসা আমরা বলি। এরপরে 249 কার্যক্রম বন্ধ। এই শব্দগুলো একটু ধারায় ধারায় আপনারা একটু মুখস্থ করে ফেলবেন, তাহলে সামনে যায় আমাদের ক্লাসটা সহজ হবে। এরপরে দায়রা আদালতের যে বিষয়টা এইভাবে মুখস্থ করবেন, 262-এর কতে পিপি মামলা চালাবে, খতে পিপি সরকারের পক্ষে বক্তব্য শুরু করবে, গতে অব্যাহতি। দেখেন এই অব্যাহতি, এইসব বিষয়গুলো 2 বিষয়ের কিন্তু একই আছে। ঘতে অভিযোগ গঠন, উমতে দোষ স্বীকারের দণ্ড, এখানে আছে দোষ স্বীকারের দণ্ড। এরপর হচ্ছে চতে বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণের তারিখ, বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণ। ঝতে আছে খালাস, জতে খালাস, ঝতে আসামি পক্ষের সাক্ষ্য আরম্ভ, আর হলো এটাকে আসামি পরীক্ষাও বলে। এরপরে হলো ইয়তে যুক্তিতর্ক, টতে খালাস অথবা দণ্ড, ঠতে পূর্বদণ্ড। যখন আমরা এই বিষয়গুলো পড়ছি এই বিষয়টা চোখ বুলে রাখলাম, যদি পারেন সম্ভব হলে শব্দগুলো একটু মুখস্থ করে ফেলবেন। এরপরে আমরা সামনে যাই যে 7 ধারা এখানে আছে দায়রা আদালতের কথা নিয়ে বলা আছে যে বাংলাদেশের কতিপয় দায়রা বিভাগ থাকবে, প্রত্যেকটি দায়রা বিভাগে একটি জেলার অধীনে থাকবে। সরকার এরূপ বিভাগ ও জেলার সীমারেখা অথবা সংখ্যা পরিবর্তন করতে পারে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ না, তবে 9 ধারা থেকে দায়রা আদালতের আলোচনাটা শুরু হয়েছে। দায়রা আদালত 3 প্রকার, যেমন যে এখানে আছে যে দায়রা আদালত বা মহানগর দায়রা আদালত, অতিরিক্ত দায়রা বা অতিরিক্ত মহানগর দায়রা, যুগ্ম দায়রা বা অতিরিক্ত মহানগর যুগ্ম দায়রা। এই যে বিষয়টা, অর্থাৎ 3টা দায়রা আদালত, অতিরিক্ত এবং যুগ্ম। শুধু জেলায় এই পাশেরগুলো থাকে, আর যেখানে মহানগর থাকে সেখানে এই যে মহানগরগুলো থাকে, অর্থাৎ সিটি শহর যেগুলো। উপরে ঠিক এইখানে আমরা যেটা দেখে আসছি যে এই যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যেখানে মেট্রোপলিটন বা মহানগর এলাকা সেখানে থাকে। আচ্ছা, এবার আমরা দেখব 10 ধারায় যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঠিক আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার বিসিএস এর মাধ্যমে সিভিল সার্জন, এই যে সার্ভিস প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়।
এবং ক্ষমতা দেয়। এরপরে এখানে একটা বিষয় বলেছে পুলিশ কমিশনের উপর এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারে। আর এইখানে যে কিছু বিষয় দেখতে পাচ্ছেন যে 6, 33 ক, 62, 64, 96, 98, 100, 106, 107 এই যে ধারাগুলো আছে না, এই ধারাগুলো সব এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কিত ধারা, এই জন্য এখানে এগুলো দেওয়া হয়েছে। আমরা যদি এইগুলো এক এক করে বলি তাহলে এখানে আরেকটা ক্লাস হবে। যেহেতু প্রাথমিক যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য আমরা সামনে চলে যাচ্ছি। এবার দেখেন এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমি আগেই বলেছি 3 প্রকার। জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিসি হচ্ছে ডিএম জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম কোর্ট থাকে। এরপরে হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট ইওনো, সহকারী কমিশনার ভূমি, এই ধরনের যারা ম্যাজিস্ট্রেট তারা সবাই হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরে এখানে বলেছে সরকার বিসিএস থেকে নিয়োগ দেয়, প্রত্যেক এলাকায় প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করেন। ডেপুটি কমিশনার, ডিসি, অতিরিক্ত ডিসি, এমনি এডিসি, ইউএনও, ঠিক আছে, অ্যাসিল্যান্ট, এই সবাই নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবে। এই 10 ধারায় মূলত নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এবার আমরা চলে যাব 11 ধারায়। 11 জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট এই বিষয়ে, অর্থাৎ মামলা মকদ্দমার বিচার যারা করে তাদের বিষয়। এখানে কিছু ধারা দেখতে পাচ্ছেন যে এই ধারাগুলোতেও এখানে এই বিচারিক ম্যাজিস্ট্রেটের সম্পর্কিত ধারা, এই জন্য এখানে এগুলো দেওয়া হয়েছে। সংবিধানের 133 অনুচ্ছেদ অনুযায়ী জুডিশিয়াল সার্ভিস কমিশনের মধ্যে হতে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। এখানে আমরা যেটা বলেছি যে 4 প্রকার, ঠিক আছে, এটা আমরা আগেই বলে আসছি। চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এই বিষয়টা আমরা আগেই দেখছেন বা আপনারা সবাই জানেন। আর এই বিষয়টা একটু মনে রাখবেন যে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আলাদা করা হয়েছে 2007 সালের 1 নভেম্বর মাজদার হোসেনের মামলা থেকে। এবার আসি বিশেষ ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেট। সরকারের স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারে, হাইকোর্টের সাথে পরামর্শ করে যে কোনো, ঠিক আছে, ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দিতে পারে। এই স্পেশাল ম্যাজিস্ট্রেট আবার 3 ধরনের। এটা একটু বলে রাখি যে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে কাজ, সেই কাজ করার জন্য যে সমস্ত ম্যাজিস্ট্রেটকে বিশেষভাবে ক্ষমতা দেওয়া হয় তারা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরে বিশেষ ম্যাজিস্ট্রেট অর্থাৎ বিচারিক, যারা জেলার মধ্যে যে বিষয়ে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী তাদেরকে নিয়ে তাদের কাজ করার জন্য যে ম্যাজিস্ট্রেটদেরকে নিয়োগ দেওয়া হয় বিশেষভাবে, তারা সেই বিশেষ ম্যাজিস্ট্রেট। আর আছে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর্থাৎ যারা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের কাজ করার জন্য যে সমস্ত ম্যাজিস্ট্রেটদেরকে বিশেষভাবে নিয়োগ দেওয়া হয় সেগুলো এখানে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এরপরে 15তে আছে ম্যাজিস্ট্রেটগণের বেঞ্চ। এখানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এদেরকে নিয়ে কয়েকজন বিচারক নিয়ে যদি বেঞ্চ গঠন হয় বিশেষ কিছু মামলার জন্য, সেটা 15 ধারায় বলা হয়েছে। আর 16 ধারায় তার কার্যক্রমের কথা বলা হয়েছে। এবার 17 ধারায় যেটা যুগ্ম জেলা জজের অধীনতা, যুগ্ম জেলা জজের অধীন। এরপর 18 ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিয়োগ, সরকার জুডিশিয়াল সার্ভিস হতে নিয়োগ দেয়। এখানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অতিরিক্ত থাকে এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকে। 19 ধারায় বলেছে এই যে মেট্রোপলিটন অর্থাৎ মহানগর এলাকায় যে সমস্ত ম্যাজিস্ট্রেট তাদের নিয়ে যে বেঞ্চ গঠন হয় সেই বেঞ্চের কথা এখানে বলা হয়েছে। আর 22 ধারায় বলা হয়েছে মফস্বলে জাস্টিস অব দ্য পিস, অর্থাৎ বাংলাদেশের নাগরিকদের বেলায় প্রযোজ্য, বাংলাদেশের যে কোনো নাগরিকদেরকে সরকার জাস্টিস অব দ্য পিস হিসেবে নিয়োগ দিতে পারে। আর 25-এ বলা হয়েছে পদাধিকার বলে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ সমগ্র বাংলাদেশের জাস্টিস অব দ্য পিস। আর অন্যদিকে দায়রা, চিফ মেট্রোপলিটন বা চিফ জুডিশিয়াল মেট্রোপলিটন প্রথম শ্রেণী যে নিজ এলাকায় জাস্টিস অব দ্য পিস হিসেবে বিবেচিত হবেন। তাহলে আমরা এই 6 থেকে 25 ধারা এই স্বল্প সময়ের মধ্যে যে বিষয়গুলো দেখলাম, আশা করি আপনাদের এই ভিডিওটা দেখলে এই চ্যাপ্টারটা আপনাদের আওতায় এসে যাবে। পরবর্তী চ্যাপ্টার নিয়ে আবার কথা হবে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।